প্রতিদিন বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হয়, যেমন এখন ঢাকায় মানে বাংলাদেশে ছাত্রদের যে একটা আন্দোলন শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা নিয়ে। এসবের মধ্যেই শেখ হাসিনা প্রস্তুতি নিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা বিশ্বের যেখানে আছেন সবাই কিন্তু এক ধরনের সবার মধ্যে জাগরণ তৈরি হয়ে গেছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তারাও ফিরবেন একসঙ্গে একযোগে। কিন্তু এই শেখ হাসিনার দেশে ফেরা যে একেবারেই ঝুঁকি মুক্ত নয় সেটিও কিন্তু নয়। আর অনেক ধরনের দেশি বিদেশি ঝুঁকি নিয়েই শেখ হাসিনা দেশে ফিরবেন, এটি বাস্তবতা। কি ঝুঁকিগুলো আছে দেশে এবং বিদেশে, কত ধরনের ঝুঁকি বা ইতিহাস কি বলে, এই প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর কে আব্দুল মোমেন তিনি একটি আর্টিকেল লিখেছেন। সেই আর্টিকেলটি ধরেই মূলত আমি তাকে রিকোয়েস্ট করেছি আমাকে একটু সময় দেওয়ার জন্য। আজকে তিনি সময় দিয়েছেন, আমি আপনাকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনার দর্শকদের অভিনন্দন জানাই। জি, আপনি আর্টিকেলটিতে শেখ হাসিনার ফেরা এবং অনেক ধরনের যে ঝুঁকির বিষয়গুলো লিখেছেন, আপনি যদি একটু ছোট করে, কারণ অত বিস্তারিত আলোচনা বোধহয় অত সময় হয়তো আমরা পাবো না, তারপরেও আপনার কাছে মোটা দাগে কি মনে হয়, আমি ঝুঁকিতে যাওয়ার আগে, যে শেখ হাসিনা যখন বললেন তিনি দেশে ফিরবেনই, ফাঁসির মঞ্চ রেডি রাখতে বললেন, যা কিছু হোক ফিরবেনই, তার যে এই যে সাহসের একটা বার্তা তিনি দিয়ে ফেললেন আন্তর্জাতিক মিডিয়ায়, এইটাকে আপনি কিভাবে দেখছেন, যে আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক মিডিয়া এত গুরুত্ব কেন দিল? ছোট করে যদি আগে একটু এটা বলেন। আপনার শেখ হাসিনা যেটা বলেন ওটা করেন। আপনার মনে আছে 2008-এ তাকে বিভিন্নভাবে দেশে যাওয়া বন্ধ করার চেষ্টা করে সেই তৎকালীন অন্তর্বর্তী সরকার, কিন্তু উনি দেশে যান এবং যা বলেন তাই করেন। তা আমার বিশ্বাস এইবারে উনি যাবেন, তবে ঝুঁকি আছে। ঝুঁকি শুধু উনার জন্য না, ঝুঁকি সরকারের জন্য। আমি আমার প্রবন্ধে লিখেছিলাম যে আমি 1980 সালের প্রথম দিকে এইখানে হার্ভার্ড ইউনিভার্সিটির একটি ইনস্টিটিউটে কাজ করতাম এবং আমার সাথে আমার একই ফ্লোরে আমার পাশের রুমে বসতেন আপনার ফিলিপিনের তৎকালীন আপনার সিনেটর অকিনো। সো অক্ষিণ নিনয় তাকে ডাকা হতো। তো উনি হঠাৎ করে ঠিক করলেন উনি দেশে যাবেন। তাই আমি বললাম, তুমি হঠাৎ করে দেশে যাবা কেন? বলে, আমার লোকজন আমাকে খুব রিকোয়েস্ট করতেছে বারবার দেশে আসার জন্য। তো উনি দেশে গেলেন। হ্যাঁ, তো দেশে যাওয়ার ফলে আপনার যে জিনিসটা হলো, ওনাকে যাওয়ার পরে পরে এয়ারপোর্টে প্লেনের থেকে নামার সময় গুলি করে মেরে ফেলে। এবং প্রেসিডেন্ট মার্কোস বিরাট ডিক্টেটর, পাওয়ারফুল ডিক্টেটর, উনি ঘোষণা করলেন যে তাকে একটা সিঙ্গল ম্যান, একটা লোক গুলি করে মেরে ফেলেছে, ওয়ান শট। আচ্ছা। মার্কোস আমেরিকার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন, আমেরিকানরা তাই খুব প্যাম্পার করত। কিন্তু এটা মারার পরে সারা দেশে আপনার আন্দোলন শুরু হয় এবং 2-3 বছরের মধ্যে আন্দোলন এত বাড়ে, পিপলস পাওয়ার, ওনার ওয়াইফ, যিনি আগে মোটামুটি গৃহবধূ, তিনি আন্দোলনের নেতৃত্ব দেন, সেই আপনার করাজন অকিনো, এবং তিনি পরবর্তীতে মার্কোসকে বিতাড়িত করে ফিলিপিনের প্রেসিডেন্ট হন। তো এই জন্য আমার যেটা হলো, সরকারের জন্য একটা সমস্যা আছে। শেখ হাসিনা বলেছেন দেশে আসবেন, সরকারের জন্য একটি আতঙ্ক এই জন্যে, যদি শেখ হাসিনাকে মেরে ফেলে তাহলে সরকারের স্থায়িত্বটা নিয়ে সন্দেহ, তখন আন্দোলন এমন বাড়বে যে তারিক রহমান বেশি দিন সরকারে টিকবেন না। আমার এটা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। যদি ওনার সাথে আমেরিকার দরহম মরহম হয়, মার্কোসের দরহম মরহম ছিল, কিন্তু আমেরিকা সাহস করে নাই সেই মার্কোসকে তার দেশে কিসের এই আপনার আবাসভূমি দিতে। এইরকম কঠিন অবস্থা হয়েছে। আমাদের দেশের সম্ভাবনা এটা উড়িয়ে দেওয়া যায় না। আর আপনার মনে আছে 1981 সালে যখন শেখ হাসিনা আসলেন, লক্ষ লক্ষ লোক তাকে আপনার রিসিভ করলো। ওনার আসার কিছুদিনের মধ্যেই আপনার আর্মির লোকেরাই সেই তারিক রহমানের বাবা
জিয়াউর রহমান সাহেবকে গুলি করে মেরে ফেলে, ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। মানে শেখ হাসিনা এর সাথে সম্পৃক্ত না, কিন্তু উনি আসার ফলে অন্যান্য লোকেরা উৎসাহিত হয়। তো এইবারও শেখ হাসিনা যদি আসেন আর আসার পরে এরকম বিপুল সমাবেশ হয়, আমার ভয় হয় যে সরকারের স্থায়িত্ব সীমিত হয়ে যাবে। এই জন্যে স্বাভাবিকভাবেই সরকার চিন্তিত, আতঙ্কিত। এই জন্য তারা এটা কিভাবে সামাল দিবেন। আর দ্বিতীয়ত হলো যে যখন জনগণ, এই কেস টেস অনেক আছে, বহু রকম আছে, কিন্তু কেস টেস তো এগুলো সব বানোয়াট, এই যে মিথ্যা কেস, এগুলো সবই। আর এই যে ট্রাইব্যুনাল করেছেন ইউনূস সাহেব, এটা তো একটা অবৈধ ট্রাইব্যুনাল। এই যে ক্যাঙ্গারু কোর্ট, আপনার মনে আছে 1969 সালে, আপনার 68 সালে আইয়ুব খান সাহেব কি শক্তিধর পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান বঙ্গবন্ধুর নামে কেস দিলেন। কিন্তু জনতা যখন বিগড়ায় যায়, আন্দোলন শুরু করে, ওই সব মার্শাল, ফিল্ড মার্শাল সব ধ্বংস হয়ে যায়। আইয়ুব খান বাধ্য হয়ে বিনা আপনার শর্তে বঙ্গবন্ধুকে আপনার আমি কিসে লালপিন্ডিতে দাওয়াত দিলেন, রাউন্ড টেবিল কনফারেন্সে। আমার সুযোগ হয়েছিল তখন বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ঠতার। আর বাংলার মানুষ তাকে জেল থেকে, জেলের তালা ভেঙ্গে শেখ মুজিবকে বের করে নিয়ে আসলো। এবারও এমনও হতে পারে যে শেখ হাসিনা আসার পরে এই কেসটাই সব উবড়ে যাবে, আর জনগণ শেখ হাসিনাকে জাতীয় নেত্রী হিসাবে গ্রহণ করবে। সুতরাং সরকারের ভয় আছে। তবে শেখ হাসিনার ভয় হলো, শেখ হাসিনা কিন্তু মৃত্যুর ভয় করেন না, কারণ উনি আল্লাহ বিশ্বাস করেন। উনি সবসময় বলেন যে আমার একদিন না একদিন তো মৃত্যু হবেই। তবে উনি মৃত্যু বাপের মতোই, বাপও বলছিলেন যে আমাকে যদি মেরেই ফেলো, বাংলার ভূমে আমাকে পাঠাবে যখন আমার ওখানে কবর হয়। আর শেখ হাসিনা সেই শেখের বেটি, সুতরাং উনি মারা যাবে ওনার উনু উনু 78 বছর বয়স, আর খুব নিশ্চয়ই উনি বলবেন যে আমি আমার দেশে গিয়ে মরবো, যদি মারেই ফেলে আমি দেশে মরবো। এবং দেশে মরলে বীরের মতো মরলেন। এবং শেখ হাসিনা উইল টেক দি অ্যাডভান্টেজ। কিন্তু ভয়টা হলো যে আপনার পাকিস্তানের আইএসআইরা আছে এখানে ঢাকায়, তারা ওনাকে মারতে চাইবে। আমাদের এই যে ঘুষ খেয়েছে যে ছেলেপিলেরা কয়েকটা, আপনার এই ব্রেইন ওয়াশড এনসিপির ছেলে, বিদেশি টাকা খেয়ে এই আন্দোলন করেছিল, তার এই এনসিপির ছেলেপিলেগুলো, আর জামাত ইসলামী, ছাত্র শিবির, তারা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে। জামাত এবং এনসিপি কোনোভাবেই শেখ হাসিনা ফিরে, এই সন্ত্রাসীরা কোনোভাবেই চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক। কারণ শেখ হাসিনা ফিরে আসলে এদের ভবিষ্যৎ খারাপ, এদের তিলে তিলে বের করে এদের শাস্তি হবে, বিচার হবে। সুতরাং তাদেরও ভয়। আর্মির কিছু লোক যারা ঘুষ খেয়ে আপনার সরকারের বিপক্ষে গিয়েছিল, শেখ হাসিনার সরকারের, তাদের মনেও ভয় আছে। কারণ তারা তো ঘুষ খেয়ে কাজ করেছে, অন্যায় কাজ করেছে, দে আর সাপোর্ট টু প্রোটেক্ট দি গভর্নমেন্টের করেনি। শুন, তাদের মধ্যে একটা ভয়। আবার আর্মির জেনারেল সাহেব বলেছেন যে তিনি জনগণের উপর গুলি মারবেন না। এখন হাজার হাজার যদি আপনার আওয়ামী লীগ সমর্থক এবং নন আওয়ামী লীগের, এখন শুধু শেখ হাসিনার সপক্ষে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরেও যারা আগে আওয়ামী লীগ অপছন্দ করতো, তারা এখন মনে করে শেখের সময় আমরা ভালো ছিলাম, শেখ শেখ হাসিনাকেই আমরা চাই। সুতরাং ওগুলোকে তিনি মারতে পারবেন কতজন আমি জানি না। শেখ হাসিনার এই মৃত্যু ভয় থাকার কারণ, কারণ এই সব শয়তানগুলো তাকে মারার চেষ্টা করবে, কিন্তু মারলে আপনার তারিক জিয়া শেষ। সুতরাং কিন্তু তারিক জিয়া তাকে কিন্তু প্রোটেকশন দিতে চাইবে। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে আপনি যে স্টেক হোল্ডারদের কথা বললেন, যে যারা শেখ হাসিনা দেশে ফিরলে যেই ভয়গুলো, কারণ তারা যে অপকর্মগুলো করেছে এইগুলো যে তাদের শাস্তির মুখে পড়তে হতে পারে, সেই ভয় থেকে অনেকগুলো স্টেক হোল্ডার তারা এই অঙ্কগুলো মাথায় নিয়ে হয়তো প্রস্তুত থাকবে, যেগুলোকে আপনি ঝুঁকি হিসেবে মনে করছেন শেখ হাসিনার জন্য। অন্যদিকে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়া সেটা সরকারের দায়িত্ব, এবং সরকারও সেই ক্ষেত্রে কতটা দিতে পারবে তারাও ঝুঁকির মধ্যে পড়েছে। তো আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে
এই যে এটা তো আপনি বললেন দেশের ইকুয়েশন গুলো, পাকিস্তানের কথা একটু বললেন, কিন্তু আন্তর্জাতিক অন্যান্য জায়গাগুলো থেকে সেই ক্ষেত্রে কিংবা ভারতের কথা যদি বলি, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন সেই সব জায়গা থেকে শেখ হাসিনার নিরাপত্তাটা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকবে কিনা? আমি মনে করি যে আন্তর্জাতিক মহলেরও একটা দায়িত্ব আছে। আপনার দেখেন, বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার ফাঁসি দিতে পারেনি। মূলত একটি হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী দুনিয়ার সব বড় বড় ক্যাপিটালে তখন প্রচারণা করেছিলেন যে বঙ্গবন্ধুর যাতে জীবন রক্ষা হয়। আর একই সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তখন পাকিস্তান সরকার কড়া হুকুম দিয়েছিলেন যে খবরদার এই কিসের ফাইটারকে, বাংলার বাংলার জনগণের প্রতিনিধিকে তোমরা ফাঁসি দিতে পারবে না। তো পাকিস্তান সরকার সাহস করে নাই। তবে যখন অকিনু গেলেন দেশে, এই আমেরিকান সরকার কোনো রকমের প্রোটেকশন দেয়নি। পরবর্তীতে তারা তাকে সহায়তা করেছে, তার মৃত্যুর পর তার বউকে সহায়তা করেছে। আমি মনে করি যে এই মুহূর্তে আমেরিকান সরকার একটা দায়িত্ব আছে, শুধু আমেরিকান না, পৃথিবীর বড় বড় ক্যাপিটালের বড় বড় নেতাদের একটা দায়িত্ব আছে যে শেখ হাসিনার মতো একটা রাষ্ট্রনায়ক, যিনি সেই দেশের চেহারা বদলে ফেলেছেন, একটা তলাবিহীন জড়িকে একটা উন্নতশীল রাষ্ট্রের কিছুটা স্বাদ আস্বাদনে সহায়তা করে, যেটাকে প্রুভেন আপনার ফ্যাক্ট। এইরকম মহানায়ককে তারা দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। সুতরাং তাদেরও একটা উদ্যোগ নিতে হবে। আমি মনে করি এই কয়েক মাসে আমার ধারণা যে আন্তর্জাতিক মহলে এই নিয়ে, এবং ইউএন, দে শুড টেক অলসো রেসপন্সিবিলিটি, যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। তাকে কোনোভাবেই আপনার এই যে কেউ যাতে আতাতের হতে নিহত না হয় তার ব্যবস্থা করতে। কারণ নিহত হওয়ার মানে হচ্ছে এই যে সরকারের পতন। আর সেই সাথে সারা বাংলাদেশে যে কি হবে, কি ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আই ডোন্ট নো, আই ক্যানট ফোরসি। তবে আমার মনে হয় যে বাংলাদেশে আপনার স্থিতিশীলতা বহু দিনের ধ্বংস হয়ে যাবে। সেই সব কারণে যে আমেরিকা ওই সব এলাকায় কিছু আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে তারা শেখ হাসিনাকে আপনার টিকে রাখার জন্যে ব্যবস্থা গ্রহণ করবে। এবং তখন বাধ্য হয়ে এই তারিক জিয়া সরকার বিভিন্ন রকম সমঝোতে আসতে পারেন। তবে শেখ হাসিনার এই যে ঘোষণা, এবং ঘোষণা কোথায় দিয়েছেন, বাংলাদেশ সরকার সব মিডিয়াকে বলেছে শেখ হাসিনার এই ঘোষণাটা কোনোভাবেই প্রচার করা যাবে না। তা সত্ত্বেও রয়টারের কারণে শুনেছি যে প্রায় 100টা মিডিয়া, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে এই নিয়ে তুলপাড় শুরু হয়েছে। সুতরাং এইটা একটা যুগান্তকারী আপনার পদক্ষেপ শেখ হাসিনা নিয়েছেন, এবং আমার মনে হয় এতে তিনি আপনার সফলকাম হবেন, এবং বাংলার ভবিষ্যৎ তাতে উজ্জ্বল হবে বলে মনে হয়। যে এখন এই যে শেখ হাসিনা যখন এত বছর তিনি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি জাতির জনকের কন্যা, তিনি প্রধানমন্ত্রী ছিলেন এত বছর, তো সবকিছু মিলে এই যে ঝুঁকিগুলো, নিশ্চয়ই তিনিও এই ঝুঁকিগুলো তার মাথায় তো থাকার কথা, না থাকার কথা না। তো তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যতই আপনি বারবার বলেছেন এবং আমরাও জানি যে তিনি যেটি বলেন সেটি করেন, তা যতই ঝুঁকি থাকুক, কিন্তু ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে তার নিজের জায়গা থেকে এবং দলের জায়গা থেকে তিনি বলেছেন যে নেতা কর্মীদের সবাইকে নিয়ে যাবেন, এবং আমরা যতটুকু আভাস পাচ্ছি তিনি যখন যাবেন লক্ষ কোটি মানুষের গ্যাদারিং হবে। তো সেই জায়গায় তিনি তো জনগণের উপরে ভরসা করে যাচ্ছেন। তো নিরাপত্তার বিষয়টা কি তার মাথায় তো অবশ্যই থাকবে, এবং তিনি এগুলো মোকাবেলা করার কিছু কৌশল অবশ্যই নিবেন। আপনার কি মনে হয়? তিনি এক আল্লাহ বিশ্বাস করেন, তিনি মনে করেন উপরওয়ালা আমাকে যা বাঁচিয়ে রেখেছেন, সুতরাং উপরওয়ালাই ওনাকে প্রোটেকশন দেবেন, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত, ওনার মৃত্যু ভয় নাই, কারণ ওনার তো মৃত্যু একদিন না একদিন হবে। যদি ওরা মেরে ফেলে তাহলে তিনি অমর হয়ে গেলেন। সুতরাং ওনার সেই দিক থেকে ওনার ব্যক্তিগত ঝুঁকি কম। তবে আমাদের জন্য বাকি যারা আওয়ামী লীগের পক্ষের লোক কিংবা দেশমাতৃকায় ভক্ত, আমাদের জন্য ঝুঁকি। কারণ ওনার মৃত্যু হলে পরে আমার বাংলাদেশের ভবিষ্যৎ
অন্ধকার হয়ে যাবে। সেই জন্য আমরা চাই ওনার যাতে কোনোভাবে মৃত্যু না হয়, এবং সেই কারণে আমরা আশা করব সরকার, বাংলাদেশ সেনাবাহিনী, এরা সবাই মিলে ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। সরকার দিবে এই জন্যে, কারণ আদারওয়াইজ তারিক জিয়া তো একসময় ওনাকে মারতেই চাইছিল। 2004 সালে গ্রেনেড অ্যাটাকে শুধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সব নেতৃবৃন্দকে সে মারতেই চেয়েছিল। 24 জন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মারা গেছিলেন, 370 জন আপনার আহত হয়েছিলেন, যারা এখনো অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে আছেন। সুতরাং তারিক যে তখন মারতে চাইল, কিন্তু বর্তমানে সরকার প্রধান হওয়ার ফলে তার জন্য কঠিন হয়ে গেছে, সে এখন মারতে পারবে না। যেমন করে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মারতে পারে নাই, ও মারতে পারবে না। এবং তার দুই দিকেই ঝুঁকি, মারলে তার সমস্যা, তার গদি চলে যাবে, আর না মারলে আপনার এই মানে ওকে হজম করবে কিভাবে, এই সমস্যা তার খুবই। সুতরাং আর শেখ হাসিনার লস করার খুব কম, কারণ উনি বহুদিন ধরে বলতেন যে আমি আর কি করব না, প্রধানমন্ত্রিত্ব করব না, এবং ইউনো আমার মনে হয় না আগামীতে তিনি সেই দায়িত্ব নিবেন। তবে উনি দেশটাকে বাঁচাতে চান, কারণ বর্তমানে দেশ তো রসাতলে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে জনগণের আহ্বানে, জনগণের রিকোয়েস্টে উনি সিদ্ধান্ত নিয়েছেন, ঝুঁকি থাকা সত্ত্বেও উনি সিদ্ধান্ত নিয়েছেন। আর ওনার বিশ্বাস জনগণের উপর, আল্লাহর উপর। উনি মনে করেন জনগণ তাকে প্রোটেকশন দিয়ে রাখবে। আপনার মনে আছে গ্রেনেড অ্যাটাকের সময় পুলিশ তাকে আপনার প্রোটেকশন দেয় না, এইটা এই আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে একটা বৃহৎ নেতৃবৃন্দই তাকে প্রোটেকশন দিয়েছে। প্রোটেকশন দিয়েছে, আর উপরওয়ালা। কারণ মনে আছে উনি নেমে যাচ্ছিলেন, তখন একটা ফটোগ্রাফার বলল যে ম্যাডাম আমার একটা ছবি, নেত্রী আমার একটা ছবি তোলা। তখন উনি নামলেন না, কিন্তু আপনার কিসের ওয়াইফ, আমাদের প্রেসিডেন্টের ওয়াইফ, জি। উনি নামলেন। উনি নামার সাথে সাথে বম ব্লাস্ট উনি মারা গেলেন। সো উপরওয়ালা ওনাকে প্রোটেক্ট করেছেন, আর জনগণ ওনাকে এখনো তিনি এই উপরওয়ালা আর জনগণের উপর বিশ্বাস রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার ধারণা। জি, আমি শেষ একটা প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই। এই যে বাংলাদেশের সরকারের যারা চিফ প্রসিকিউটর সহ কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে পাঠাতে হবে, কিন্তু তিনি তো ভারতে তো বন্দি নন, তিনি তো রাষ্ট্রীয় অতিথি হিসাবে আছেন। আবার তিনি যে বাংলাদেশ থেকে তাকে যে সেনাবাহিনী প্রটোকল দিয়ে ভারতে দিয়ে গেল, সেটাও তো তখন কোনো ভিসা ইমিগ্রেশনের ব্যাপার ছিল না। তাহলে এই ইস্যুটা বাংলাদেশে এখন এরা কেন বলছে? এটা কি এইটা একটা জেনে বুঝে বলছে অবান্তর, নাকি এমনি বলছে? হ্যাঁ, এইটা একটা অবান্তর বাহানা বের করেছে। বন্দি চুক্তি আমাদের এটা ক্রিমিনালদের জন্য, উনি তো ক্রিমিনাল না। উনি রাষ্ট্রনায়ক হিসেবে ফুল স্টেট অনার দিয়ে তাকে ভারতে পাঠানো হয়েছে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষেত্রে এই যে বন্দি চুক্তি, ইট ইজ নট অ্যাপ্লিকেবল। সুতরাং এইটা একটা খামোহারা ইচ্ছে করে বাহানা করতেছে জেনে শুনে। যেমন জেনে শুনে অনেক সময় বলে রেড অ্যালার্টের কাহিনী, এই যে আপনার কদিন পরে পরে রেড অ্যালার্ট দিয়েছে। রেড অ্যালার্টটা কি? এইটা পুলিশ, বিভিন্ন দেশের পুলিশের একটা অ্যাসোসিয়েশন, তারা কোনো লোকের তথ্যটা জানার জন্য এই রেড অ্যালার্টটা দেয়, ওই যে লোক তোমার দেশে আছে কিনা। এর চেয়ে বেশি এই রেড অ্যালার্টের কোনো সক্ষমতা নাই। তারা কোনো লোকের ধরে বন্দি করে আরেক দেশে পাঠানোর কোনো সক্ষম, এই ম্যান্ডেটটাই নাই। কিন্তু এটা আমাদের দেশে প্রায় দেখবেন রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। রেড অ্যালার্টটা শুধু ও ওই লোক আপনার দেশে আছে কিনা এইটা জানার জন্য এইটা বলা হয়। যাই হোক, আপনার এইটা একটা বাহানা। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তিনি আপনার ক্রিমিনাল হিসেবে, ওনার যে দড়ি নিয়ে যাবে এই তাজুল, ওদের সেই সুযোগই পাবলিক দেবে না, ধারে কাছে যেতে পারবে না। আর এর মধ্যে পিঠাই মেরে ফেলে কিনা সন্দেহ। সুতরাং ওইসব অবান্তর একেবারে। আমার মনে হয় শেখ হাসিনার সিদ্ধান্ত রাইট, তবে আমি মনে করি এইখানে সরকারের জন্য আতঙ্কের বিষয়, ঝুঁকির বিষয়। সরকার সেই কারণে যে কাজটা করতে পারে এবং যার জন্য সরকারের স্থায়িত্ব বাড়তে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব মিথ্যা মামলা প্রত্যাহার, দেশে আইনের শাসন, এই বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। এইগুলো যদি তারেক জিয়া করে,
তাহলে তারেক জিয়ার সরকার এর স্থায়িত্বটা বাড়তে পারে এবং এই সমস্যাটা, এই আতঙ্কটা তার অনেক দূর হয়ে যাবে বলে ধারণা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, এতক্ষণ কথা শুনছিলেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর এ কে এম আব্দুল মোমেন। বলছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ক্ষেত্রে যত পরিকল্পনা আছে, যত কিছুই জাগরণ তৈরি হোক আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী সমর্থকদের মধ্যে, এর সঙ্গে বেশ কিছু ঝুঁকিও আছে, এবং সেই সঙ্গে বড় ঝুঁকি বর্তমান সরকারের, তারেক রহমান সরকারের। কারণ শেখ হাসিনা দেশে পা রাখার সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার পুরো দায় দায়িত্ব বর্তাবে সরকারের উপরে, এবং কোনোভাবে যদি সরকার ব্যর্থ হয় তাহলে তাদের নিজেদের অস্তিত্ব নিয়েও টান বাঁচবে, এমনটাই তিনি বললেন। হবে এবং বিএনপিকে বর্তমানে তারা যেই ধরনের বিপথে আছেন, সেই বিপদ থেকে তারা যদি সরে আসেন, এটা তো দল হিসাবে বিএনপির জন্য মঙ্গল, বিএনপির সাপোর্টারদের জন্য মঙ্গল, সার্বিকভাবে এটা কিন্তু বাংলাদেশের জন্য মঙ্গল। এখন দেখুন, এই যে আজকের যে শিরোনামটা আমরা দিয়েছি যে মিলন সাহেব, শিক্ষামন্ত্রী মিলন সাহেবের সাধনা, আমি এই সাধনাটা অনুভব করছিলাম যে মিলন সাহেব যেন কোনো একটা সাধনায় লিপ্ত। আমি নিজেও কিন্তু বিষয়টা ঠিক শব্দ দিয়ে প্রকাশ করতে পারছিলাম না, বাক্য দিয়ে প্রকাশ করতে পারছিলাম না। তখন আমার এই ফেসবুকের মাধ্যমে আমি একটা জিনিস দেখলাম যে এই যে শিক্ষার্থীরা এখন মিলন সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করছে, সেখানে একজন শিক্ষার্থী কতগুলো দাবি দিয়েছে, যেখানে মিলন সাহেবের পদত্যাগের কথা আছে। পাশাপাশি যে জিনিসটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই শিক্ষার্থী বলছে যে শিক্ষামন্ত্রীকে, যে পদ্ধতিতে শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থা চালাতে চান সেটা পরিবর্তন করতে হবে। সেটা কি? শিক্ষামন্ত্রী কেবল পরীক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছেন, যে পরীক্ষার হলেও তিনি ভিজিল্যান্স করবেন। এর আগে আমরা দেখেছি তিনি উড়োজাহাজ নিয়ে, হেলিকপ্টার নিয়ে তিনি নকল বন্ধ করতেন। এটা বিপরীতে এই শিক্ষার্থী প্রস্তাব করছে যে মিলন সাহেব বা সরকার যেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দিকে গুরুত্ব দেন। এটা আমার কাছে অত্যন্ত একটা, আমার মনে হলো যে আমার এই শিক্ষার্থী সন্তানটি আমার সন্তান তুল্য। সে এইচএসসি পরীক্ষার্থী। সে যেটা অনুধাবন করেছে বা যারা এই পয়েন্টগুলো বের করেছে, তারা যেটা অনুধাবন করেছে, এইটা কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা। এই বড় সমস্যার মধ্যে মিলন সাহেবের ঢোকার কোনো সক্ষমতা আমি অন্তত মনে করি নাই। তখন তিনি কি করছেন, তার সাধনাটা হলো মানে পরীক্ষাকে যতভাবে উনি মনে করেন যে পরীক্ষায় যদি নকল বন্ধ করা যায়, পরীক্ষা যদি যথাসময় নিয়ে নেওয়া যায়, যদি সমুদ্র পাড়ি দিয়েও একটা শিক্ষার্থী তার জীবন সংহার হয়ে যাবে বৃষ্টিতে, আবহাওয়ায়, তবুও সে পরীক্ষা দিবে। শিক্ষামন্ত্রী এটাকেই তার সাধনা মনে করেছেন। এই সাধনাটা আসলে শিক্ষামন্ত্রীর ভুল সাধনা। সঠিক সাধনাটা হলো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সঠিক করা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো জামাত এবং স্বাধীনতা বিরোধী হেফাজত, সমাজের অন্ধকার শ্রেণীর প্রভাব, এখানে তো উদার গণতান্ত্রিক আধুনিক যে চিন্তাধারা, তার প্রভাব তো নাই এখানে। পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখলাম, এই ট্রলের পাশাপাশি আমাদের আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির ছাত্রদের সাথে একটা কথোপকথন, মানে ছাত্রদের প্রতি ওনার একটা বক্তব্য দেখেছেন যে উনি কিভাবে ছাত্রদেরকে অ্যাড্রেস করছেন, এই 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 তরুণীদেরকে, এসএসসি এইচএসসি শিক্ষার্থীদের। আর সেখানে মিলন সাহেব কিভাবে অ্যাড্রেস করছেন, দুটো কিন্তু বেরিয়ে এসছে। এই তুলনাটা হয়তো দেওয়ার দরকার ছিল না যদি, এবং মিলন সাহেব টেলিফোনে বলেছেন যে সব ফার্মের মুরগি টেলিফোনে যখন কথা বলে সেটাকে অত ট্রল করা ঠিক ভদ্রলোকের কাজ নয়, কিন্তু মানসিকতাটা তো পরিষ্কার। যাই হোক, সে মানসিকতার দিকেও আমি গেলাম না। আমি যে জায়গায় দেখতে চাই যে আমাদের দেখেন আওয়ামী লীগ সরকারের, আমরা যদি শিক্ষামন্ত্রীগুলোকে দেখি, আমরা প্রথমে দেখেছিলাম নাহিদ সাহেব, তারপরে ডাক্তার দীপু মনি, তারপরে আমাদের মহিবুল ইসলাম চৌধুরী নওফেল। আপনারা যারা মানুষের
বৃদ্ধি, বিকাশ, একজন মানুষের পরিপূর্ণতা বা মানুষ হিসাবে তিনি কতটা বেড়ে উঠেছেন, ঠিক মন্ত্রী হওয়ার যোগ্য হয়ে উঠেছেন, এই পার্থক্যটা যদি আপনি দীপুমণি এবং মিলন সাহেবের মধ্যে করেন, কিংবা নওফেল এবং মিলনের মধ্যে করেন, তাহলে ওই পার্থক্যটা ধরতে পারবেন যে আমরা যে আওয়ামী লীগের সমর্থকরাই আওয়ামী লীগকে যে রাত দিন গালিগালাজ করি, যে একটা অদক্ষ মন্ত্রিসভা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেই অদক্ষ মন্ত্রিসভার আপনি যদি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি কিংবা আরো তরুণ মহিবুল ইসলাম চৌধুরী, নওফেলের সাথে এই যে মিলন সাহেব, যিনি বয়সে সম্ভবত এই দুজনেরই বড়, অবশ্য বড়, দীপুমণিরও বড় নিঃসন্দেহে, কারণ উনি তো 1996 সালে, সেই সময়ে উনি একজন তরুণ শিক্ষা প্রতিমন্ত্রী। তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো কি ধরনের আপনার গভীর শিক্ষায়, কিভাবে জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত হয়, এবং পাকিস্তানপন্থী মানুষগুলো, যেই মানুষের অন্তর্গত হলেন এই আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব, তারা কিভাবে কত কত অগভীর ভাবে তারা বেড়ে ওঠেন। এই জিনিসটা আমি এই লাইভটা বেশি আমি বড় করতে চাই না, আমার বন্ধুরা থাকেন, কাউকে আসলে আমরা কষ্ট দিতে চাই না, কিন্তু এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আমরা যদি নওফেল সাহেবের সাথে মিলন সাহেবের পার্থক্যটা বুঝি, আমরা যদি দীপুমণি ম্যাডামের সাথে এই মিলন স্যারের পার্থক্যটা বুঝি, আমরা সেটা নিজে বুঝি এবং বাংলাদেশের মানুষকে যদি আমরা জানাতে পারি, তাহলে কিন্তু আমরা একটা বড় কাজ করে ফেলবো। যে একটা অগভীর চিন্তার মানুষ, তার ইন্টেনশন খুবই ভালো, মিলন সাহেবের ইন্টেনশন নিয়ে আমার কোনো ধরনের বক্তব্য নেই। একজন পাকিস্তানপন্থী শিক্ষিত বিশ্ববিদ্যালয় গমনকারী মন্ত্রী এবং আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মন্ত্রীগুলো, এদের মধ্যে আপনার বেসিক তফাৎটা বুঝতে হলে আপনারা এই দুইজনকে পাশাপাশি এদের বক্তৃতাগুলা শুনবেন। মিলন সাহেবের তো এখন ইতিমধ্যে অনেক বিখ্যাত বক্তৃতা দিয়ে ফেলেছেন, যে তার বক্তৃতা, আমি তো আবার অভিনয় পারি না, একটা বক্তৃতা গোলাম মাওলা রনিকে দেখলাম খুব অভিনয় করে দেখাচ্ছে, কথাটাও এখন মনে আসছে না, যে এই যে তিনি যা যা বলেছেন আর কি এর মধ্যে, এই মিলন সাহেব। আর তার উল্টো দিকে আমাদের নওফেল সাহেব, দীপুমণি ম্যাডাম, তাদের কথাবার্তা আপনারা শুনলে বুঝতে পারবেন যে মানুষে মানুষে পার্থক্য কত বেশি। এইখানে কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, আমরা জননেত্রী শেখ হাসিনা সরকারকে যত সমালোচনা করি অভ্যন্তরীণ ভাবে, সেই সমালোচনাগুলোর পাশাপাশি কিন্তু আমাদেরকে এই যে বর্তমানে যে বিএনপি সরকার আছে, তার মন্ত্রীদের যোগ্যতা দক্ষতা আমাদেরকে কিন্তু শেখ হাসিনার সরকারের মন্ত্রীদের যোগ্যতা দক্ষতার বিপরীতে কিন্তু আমাদের আপনার তুলে ধরতে হবে। সেইটা কি, সেটা আমি সংক্ষেপে যেটা বলতে পারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সবচেয়ে অযোগ্য মন্ত্রীটাকেও দেখা যাচ্ছে এখন বিএনপির সরকারের সবচেয়ে যোগ্য মন্ত্রীগুলার চেয়ে দক্ষ। অর্থাৎ মানুষ হিসাবে, মনের গভীরতা হিসাবে, জীবনের গভীরতা, এই জিনিসগুলা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে অদক্ষ মন্ত্রীর, তারেক রহমান সরকারের সবচেয়ে দক্ষ মন্ত্রীগুলার চেয়ে বেশি। আমরা যত জননেত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করি না কেন, পাশাপাশি যারা আজকে যেখানে কাজ করছেন, অনলাইনে অফলাইনে, বা যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি, তাদের সবাইকে এই পার্থক্যটা বুঝতে হবে। নিজেরা আগে বুঝলে আপনারা অন্যকে বোঝাতে পারবেন যে একজন দীপুমণি কোনোদিন একজন মিলন সাহেব হতে পারবেন না। দীপুমণি মুক্তিযুদ্ধের ধারায় শিক্ষিত মানুষ, নওফেল সাহেব মুক্তিযুদ্ধের ধারায় শিক্ষিত মানুষ, মিলন সাহেব পাকিস্তান ধারায় শিক্ষিত মানুষ। পাকিস্তান ধারায় শিক্ষিত মানুষ অগভীর হতে বাধ্য, তার চিন্তা হবে অগভীর, তার কর্ম হবে অগভীর, তার শোম্যানশিপ বেশি থাকবে। পাকিস্তান রাষ্ট্রটাই কিন্তু শোম্যানশিপ করে। আমরা জেনারেল পারভেজ মোশাররফকে শোম্যানশিপ করতে দেখেছি, এমনকি ইমরান খানকে শোম্যানশিপ এবং স্টান্টবাজি করতে দেখেছি, যার অনেকগুলো কিন্তু আমাদের বর্তমানে আমার অত্যন্ত প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই ইমরান খান, জেনারেল পারভেজ মোশাররফ, তাদের অনুকরণ করছেন। ওই যে উনি যে শার্ট পরে হাঁটেন, গাড়ি চালান, স্ত্রীর মাথায় ছাতা ধরেন, অত্যন্ত সবগুলো নোবেল কাজ।
এইগুলো হলো একদম পাকিস্তান পন্থা থেকে এসছে বাংলাদেশে, অত্যন্ত অগভীর জিনিস, জনপ্রিয় জিনিস, আমরা এগুলোর প্রশংসা করতে রাজি আছি। কিন্তু দেশের জটিল সমস্যা সমাধান করার দক্ষতা তো তারেক রহমানের সরকারের নাই। সেটা আমরা 6 মাসে দেখেছি, আগামী 6 মাসে আরো দেখব। এমনকি জিয়াউর রহমান সাহেবও কিন্তু এই 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 চমকগুলোর উপর চলেছেন। ওই যে আপনার টি শার্ট পরে, হ্যাঁ, চশমা পরে রাস্তার পাশে বসে ছবি তোলা, যে উনি এখনই খাল কেটে আসলেন, এই জিনিসগুলো বিএনপি অত্যন্ত দক্ষতার সাথে করতে পারছে। বিএনপিকে আমি এই জন্য অভিনন্দনও জানাচ্ছি। এগুলোরও আসলে রাজনীতি করতে হলে, সরকার চালাতে হলে এই জিনিসগুলোরও কিন্তু দরকার আছে। কিন্তু পাশাপাশি এই যে মানুষের দুঃখ কষ্ট বোঝার এই যে দরকারটা আছে, এইটা তারা দেখাবেন শুধু তারেক রহমান এবং তার মন্ত্রীরা, কখনো তারা এটা প্রয়োগ করতে পারবেন না। যার একটা দৃষ্টান্ত আমরা দেখে গেলাম, এই যে ছাত্রছাত্রীগুলো নামলো, তাদের কিন্তু জীবন মরণ অবস্থা। তাদেরকে আপনি পরীক্ষা দিতে যেতে বলছেন, পরীক্ষা দিতে সে যাবে কিভাবে? সে যদি 10 মিনিট দেরি করে, তার কি মনে হবে যে আমার তো পরীক্ষাটা গেল? এই যে একটা শিশুর, ওরা তো এখনো শিশু, এরা তো কেউ আসলে 18 বছর হয় নাই, এইচএসসি পরীক্ষার্থীগুলো, একটা শিশুর এই যে আপনার বিকাশশীল মস্তিষ্ক, তার উপর কত বড় আপনার একটা মনস্তাত্ত্বিক চাপ। বৃষ্টির জন্য, বন্যার জন্য সে পরীক্ষা দিতে যেতে পারছে না। কিন্তু মিলন সাহেব যেহেতু পাকিস্তান পন্থায় বৃদ্ধি পাওয়া মানুষ, তিনি কিন্তু বুঝতে পারছেন না যে এই সময় এসে তাকে থামতে হবে। সেই জন্য কিন্তু আজকের এই প্রতিবাদ। আবার এই প্রতিবাদকে দেখলাম আমাদের জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর, এটার মধ্যে এখনই উনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আওয়ামী লীগ ঢুকে এখনই বিএনপি সরকারকে ফেলে দিচ্ছে। না ভাই আনিস আলমগীর, আপনি অনেক দক্ষ মানুষ, কিন্তু এটা সত্য না। এটা হলো একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার। আমরা যেটা দেখলাম, আনিস আলমগীরও নিশ্চয়ই ইন্টারমিডিয়েট পাশ করেছেন। তিনি যদি চিন্তা করে দেখেন, তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সময় তার যদি মনে হতো যে আজকে বৃষ্টিটা এমন হচ্ছে, আমি পরীক্ষার হলে সময় মতো পৌঁছতে পারবো না, সেই সময় আনিস আলমগীর কি করতেন? 17 বছরের আনিস আলমগীর মনে করতেন না, হ্যাঁ, আজকে যদি পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হতো? ঠিক সেই জায়গা থেকে এই শিক্ষার্থীগুলো কিন্তু রাস্তায় নেমেছে। এরা রাস্তায় নামার পর এদেরকে কি করা হলো? ছাত্র দলের সন্ত্রাসীদের নামিয়ে দিয়ে এদেরকে মারা হলো। মেরে এইভাবে একটা জিনিসকে স্তব্ধ করে দেয়া যেতে পারে। কিন্তু তারেক রহমান সাহেব, এটা কি আপনারা বারবার পারবেন? 24-এর জঙ্গি উত্থানের যত গজব আপনারা সৃষ্টি করেছিলেন, সবগুলা গজব কিন্তু আপনাদের তাড়া করবে, একের পর এক গজব। যেটান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছোটখাটো একটা বিষয়, এই যে এখন যে স্থানীয় বন্যা, বৃষ্টি, দুর্বিপাক, এইচএসসি পরীক্ষা, এই যে সংকটটা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু তারেক রহমানের সরকার কিন্তু মোকাবেলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন। অথচ দেখুন, এই সমস্যাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের পক্ষে মোকাবেলা করা একেবারে ডাল ভাতের একটা বিষয় ছিল, অত্যন্ত সহজ একটা ইস্যু। আমাদের আরেক বন্ধু দেখলাম যে ফেসবুকে পোস্ট দিয়ে এই যে সন্ত্রাসী কায়দায় যে এই এই ছোট ছোট পরীক্ষার্থীদের আন্দোলনটাকে দমন করলো তারা সন্ত্রাসের মাধ্যমে, হ্যাঁ, এটা থেকে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে হয়তো শেখার বিষয় আছে। কিন্তু বিষয়টা হলো যে কায়দায় এটা করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। তারেক রহমানের সরকার যদি দক্ষতা দেখাতে না পারেন কোনো জায়গায়, সেটা দেখানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ পাকিস্তানপন্থী যারা মানুষ, তাদের চিন্তার প্রতি, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তাদের চিন্তা, তাদের বুদ্ধিজীবিতা, এগুলার প্রতি তো ব্যক্তিগতভাবে আমার কোনোই রেসপেক্ট নাই। আমি এগুলোকে যথেষ্ট উন্মাদ মনে করি। যেমন মনে করি যে কিছুদিন আগে মরে যাওয়া আবুল কাশেম ফজলুল হক যথেষ্ট শিক্ষিত একজন নাস্তিক, সবই ঠিক আছে, তাকেও আমি একটা উন্মাদ মনে করি। কিন্তু সে এই উন্মাদনার জন্য কিন্তু সে নিজে দায়ী নয়। কি জন্য দায়ী? তার একটা স্বপ্ন ছিল যে পাকিস্তান রাষ্ট্রে বসবাস করবে, কিন্তু স্বপ্নটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খান খান করে দিয়েছে, তাকে বাংলাদেশ নামক রাষ্ট্র দিয়েছে। সেই রাষ্ট্রে তো সে উদ্বাস্তু হয়ে গেছে। একটা মানসিকভাবে উদ্বাস্তু মানুষ, শিক্ষিত হোক, পিএইচডি হোক, সে কিন্তু উন্মাদই থাকে। সেই উন্মাদনা কিভাবে প্রকাশ পেয়েছে? আবুল কাশেম ফজলুল হকের ছেলেকে সন্ত্রাসীরা, জঙ্গিরা মেরে ফেলেছে, সে কিন্তু জঙ্গিদের প্রতি তারপরও সহানুভূতিশীল। চিন্তা করে দেখেন, সেই জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল থেকে এই আবুল কাশেম ফজলুল হক কিছুদিন আগে মারা গেল।
এখন এটার জন্য তো আবুল কাশেম ফজলুল হক দায়ী নয়, দায়ী হলো তার তার তা যে ভৌগোলিক সীমারেখার মধ্যে সে বসবাস করেছে সেই সীমারেখার সাম্প্রদায়িক রাজনীতি, সেই সাম্প্রদায়িক রাজনীতির সাম্প্রদায়িক ঘৃণাটা কিন্তু আবুল কাশেম আহরণ করেছে, যদিও সে ব্যক্তিগতভাবে নাস্তিক এবং মনে করা হয় যে একজন নাস্তিক অসাম্প্রদায়িক হবে, কিন্তু সে হয় নাই। ভারত উপমহাদেশের যে বিভাজন, হিন্দু এবং মুসলমানের রাষ্ট্রের ভিত্তিতে বিভাজন, সেইখানে আবুল কাশেম ফজলুল হকের মতো একজন মানুষকে চরম সাম্প্রদায়িক করেছে। এই মানুষগুলো শিক্ষা বলুন, এদের এদের হয়তো অনেকের অনেক পিএইচডি আছে, এরা কখনো রাষ্ট্র শাসন করতে পারে না। এরা পাকিস্তান শাসন করতে পারতো, কিন্তু পাকিস্তান তো একটা কৃত্রিমভাবে শাসিত রাষ্ট্র, অবশ্য বাংলাদেশের চেয়ে বেশি স্থায়িত্ব পাচ্ছে কেন? কারণ পাকিস্তান তারা ব্যবস্থা করে নিয়েছে সেই দেশে 10 থেকে 20 ভাগ জমিদার শ্রেণী আছে, বাকি 80 ভাগ প্রজা শ্রেণী আছে। জমিদার আর প্রজার কি সম্পর্ক হবে সেটা তারা ঠিক করে ফেলেছে, অর্থাৎ প্রজারা কখনোই জমিদার হতে পারবে না, জমিদাররা চিরজীবন জমিদার থাকবে, এবং আর্মির প্রোটেকশন নিয়ে তারা রাষ্ট্রটাকে টেকসই করবে, এবং সেখানে জঙ্গিদের তারা ব্যবহার করবে। আবার জঙ্গিরা যদি ওই জমিদার শ্রেণীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, জঙ্গিদের মেরে ফেলবে। ঠিক এই যে পদ্ধতিটা সংক্ষেপে বললাম, এই পদ্ধতিতে কি বাংলাদেশ শাসন করা সম্ভব? সম্ভব নয়। বঙ্গবন্ধু সেটা ভেঙে দিয়েছেন। ফলে এই দেশে এই যে আমাদের মিলন সাহেব সহ যারা বড় হয়েছেন পাকিস্তান চিন্তা ভাবনায়, এবং মিলন সাহেবের পাকিস্তানি ভালোবাসাটা কত দেখেন, উনি কিন্তু পাকিস্তান হাই কমিশনারের একটা শিক্ষা মেলা দেখে এসে খুব প্রশংসা করেছিলেন। অবশ্য পাকিস্তানের ওই 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 উচ্চ শিক্ষার বিষয়টা কিন্তু বাংলাদেশের চেয়ে উন্নততর, সেটা আমিও স্বীকার করি, কিন্তু আমি স্বীকার করি একটা সাংস্কৃতিক সচেতনতার জায়গা থেকে। সেই সচেতনতা কিন্তু আবার মিলন সাহেবের নাই। ফলে এই মিলন সাহেব বলুন, বিএনপি বলুন, এরা বাংলাদেশের রাষ্ট্র শাসনে কখনো সাফল্য পাবে না। তারা যতদিন রাষ্ট্র শাসন করবে বাংলাদেশের মানুষের দুর্ভোগ তত বাড়বে। আর বাংলাদেশের মানুষ এখন যে দুর্ভোগে আছে, এখনো যে বড় প্রতিবাদ করছে না, তার কারণ হলো স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করেছে স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শ্রেণী। সেই ধারাটার অব্যাহত থাকা, তার আধিপত্যের অধীনে থাকা মানুষগুলো এখনো তাদের অর্থনৈতিক, সামাজিক, প্রতিদিনের চলাফেরার যে কঠিন জীবনযাপন, তা সত্ত্বেও কিন্তু এখনো তারেক রহমানদের মেনে নিচ্ছেন। তবে আশার কথা হলো যে এই জিনিসটা তারা বেশি দিন মেনে নিবেন না, কারণ মানুষ ক্ষুধাটা সহ্য করে না, কারণ সে জানে যে এই ক্ষুধা, এখানে ক্ষুধা থেকে মুক্তি দেওয়ার একজন মানুষ ছিলেন, তিনি ছিলেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আসছেন বাংলাদেশে, তিনি এসে হাল ধরবেন, আবার কিন্তু আমরা একটা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের দিকে আমরা কিন্তু চলে যেতে পারবো। এবং আমি অত্যন্ত আশাবাদী। আমি আমার এই বক্তৃতাগুলো রাখার যদি একটা উদ্দেশ্য থাকে, আপনারা বলেন, সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের মানুষ যারা আজকে নিষ্পেষিত, যেসব মুক্তিযোদ্ধা আজকে জুতার মালা গলায় পড়ার অপমান নিয়ে বেঁচে আছেন, তাদেরকে জানানো যে আপনাদের সুদিন আসবে, এবং এবার যে সুদিনটা আসবে সেটা স্থায়ী হবে। বন্ধুরা, আজকের মতো বক্তব্যটা এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রীর তারেক রহমান সাহেবের যে মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ কেমন চলছে, এবং এই মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ তাকে কি সফলতার স্বর্ণের শিখরে নিয়ে যাবে, নাকি পতনের অতলান্তে নিয়ে যাবে, কিংবা তিনি নিজে যে সকল কাজকর্ম করছেন সেই কাজকর্মগুলোর মধ্যে আলটিমেটলি সরকারের সফলতা, তার নিজের ব্যক্তিগত সফলতা এবং দেশের যে সার্বিক অবস্থা, এই বিষয়গুলো কিভাবে প্রতিফলিত হচ্ছে, এর কি কোনো ভবিষ্যৎ আছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আমি যখন আলোচনা করছি তখন রাজপথে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তুমুল আন্দোলন চলছে। তারপর সংসদ ভবনে ছাত্ররা ঘেরাও করে আছে, পুলিশ লাঠিপেটা করেছে, কয়েক দফা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু এই জেনারেশনটা মানে আমাদের দেশে কোটা বিরোধী আন্দোলনে যারা সফলতা পেয়েছেন, তাদের চাইতে এই জেনারেশনটা আরও বেপরোয়া। এদের বেশিরভাগই টিনেজ, মানে
20 বছরের নিচেদের বয়স এসএসসি পরীক্ষার্থী। ফলে এই যে যারা রাজপথে আছে তাদের সঙ্গে পরিবার জড়িত, রাষ্ট্র জড়িত, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত তারাও জড়িত, এবং একই সঙ্গে সরকারকে যারা বিপদে ফেলতে চায় তারা যারা এখন রাজপথে আছেন তাদেরকে যত সহজে মোটিভেট করতে পারবেন, এটা অন্য কোনো রাজনৈতিক দল, গ্রুপ বা গোষ্ঠীর দ্বারা কোনো মতে সম্ভব নয়। আমরা যারা খুব সাধারণ মানুষ তারা কিন্তু অনেক আগের থেকেই বলছিলাম যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টি মাস সরকারের জন্য ভীষণ রকম খারাপ একটা সময় যাবে, প্রাকৃতিক কারণে, রাজনৈতিক কারণে এবং অন্যান্য বিভিন্ন কারণে। এবং এই যে দেখুন, সমস্যাটা শুরু হয়েছে বৃষ্টি থেকে। এখন এই যে বৃষ্টিটা হলো, এখানে তো তারেক রহমান সাহেবের কোনো হাত ছিল না, কিন্তু তিনি যদি এই জুলাই মাসের বৃষ্টি, প্রকৃতি, গ্রহ নক্ষত্র সম্পর্কে তার ধারণা থাকতো, তাহলে এই সময়টিতে তিনি সতর্ক হতেন। এবং এখনও তিনি যদি সতর্ক হন তাহলে অনেক বিপত্তি তিনি এড়াতে পারবেন। আর সতর্ক যদি না হন তাহলে বলতে গেলে পচা শামুকে পা কাটবে। আলোচনার শুরুতে চলে আসি। এই সরকারের বেশ কয়েকজন মন্ত্রী যারা ইতিমধ্যে মানুষের বিরক্তির কারণ হয়ে পড়েছেন, সমালোচিত হয়েছেন, এরা নিজ নিজ দপ্তরে তারা সফলতার পরিবর্তে ফাটাকেষ্ট হওয়ার চেষ্টা করে চলেছেন অনেকটা সিনেমাটিক স্টাইলে, যেটি এই আধুনিক যুগে একেবারে বেমানান। যেখানে এই জেনারেশনের 4, 5 বা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যে সকল ছেলে মেয়ে পড়াশোনা করছে তারা আপনার আমার চাইতে, মানে আমরা যারা এখন 60 বছর বয়সী, আমাদের কিছু অভিজ্ঞতা আছে, তারপর কিছু সেই পুরনো দিনের ইতিহাস জানা আছে, জীবনের কিছু সফলতা আছে, কিন্তু আমাদের স্বপ্ন, উদ্যমতা নেই বললেই চলে। নতুন করে আমরা কিছু করতে পারবো না। কিন্তু এই যে টকবগে যারা তরুণ, একেবারে ক্লাস 4, 5 থেকে শুরু করে এই যে ধরুন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তারা প্রথমত তারা টেকনোলজি, সেটা টিকটক বলেন, কম্পিউটার চালানো বলেন, কম্পিউটার গেম বলেন, এই বিষয়ে তারা আমাদের সে কোটি কোটি গুণ পারদর্শী। ইন অ্যাভারেজ আমাদের মধ্যে যে 2-4 জন নেই খুব পণ্ডিত, সেটা আলাদা কথা, কিন্তু ইন জেনারেল যদি আপনি 50 থেকে 60 বছরের 1000 লোক আনেন আর ওদের মধ্যে 1000 লোক আনেন, আপনি দেখবেন যে তারা কম্পিউটিংয়ে মাচ বেটার দেন অফ আস। এরপর তাদের রয়েছে প্রচণ্ড জিদ, শারীরিক সক্ষমতা এবং রুখে দাঁড়ানোর ক্ষমতা এবং স্বপ্ন, প্রচণ্ড স্বপ্নবাস, ইলিউশন। ফলে এই যে যাকে বলা হয় উড়ন্ত একটা গোষ্ঠী, যারা হাওয়া মেয়ে উড়তে হায়, বাতাসে উড়তে চায়, ঘুড়ির মতো উড়তে চায়, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে, এইরকম যাদের মন এবং মানসিকতা, এবং খুব সহজে তারা প্রেমে পড়ে যায়। হয়তো বিড়ালের প্রেমে পড়লো, একটা পোষা কুকুরের প্রেমে পড়লো, ফুলের প্রেমে পড়লো, নদীর প্রেমে পড়লো, একটা পাখির প্রেমে পড়লো, অথবা এই শরীর চর্চা করতে হবে, বডি বানাতে হবে, এরকম। মানে প্রেম বলতে বোঝাচ্ছে যে কোনো একটা বিষয় তাদের মধ্যে যদি নেশা চেপে যায়, আপনি তাদেরকে নিবৃত্ত করতে পারবেন না সহজে। এখন এই যে তারা সরকারের বিরুদ্ধে তাদের নেশা চেপে যায় যদি কোনো কারণে, তারা একে একে এই শিক্ষামন্ত্রীকে ধরেছে, এরপর আরও 10 জন মন্ত্রীকে ধরবে। তার আগে এই বিষয়টা সরকারকে নিষ্পত্তি করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু বাড়তে থাকবে। আমি বারবার যেটা বলি যে অতীতের যে পতনগুলো, তার চেয়ে ভবিষ্যতের পতনগুলো নির্মম হয় বা হবে। এবং আপনি যখন আপনার সামনে দুর্ভেদ্য দেয়ালগুলোকে দূর করে দিবেন, তখন সেই খোলা আকাশ, খোলা বাতাস, দেয়ালবিহীন একটা জায়গাতে ছোট্ট একটা পতঙ্গ এসে, একেবারে ছোট্ট একটা পতঙ্গ এসে, একটা বাতাস এসে, একটা পাখি এসে, ছোট্ট একটা সাপ এসে আপনাকে শেষ করে দিতে পারে। এই জন্য হয় কি, রাজনীতি, অর্থনীতি সব জায়গাতে একটা ভারসাম্য থাকে। এখন বাংলাদেশের রাজনীতি সবচেয়ে
ভারসাম্যহীন। এই ভারসাম্যহীন রাজনীতিতে যে কোনো ঘটনা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে এই পরিস্থিতির মধ্যে স্বয়ং তারেক রহমান সাহেব তার যে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদের সমস্যাটা তাকে বুঝতে হবে। তিনি যাদেরকে মন্ত্রী বানিয়েছেন এদের হাতে গোনা 2-1 জন ছাড়া, 2-4 জন ছাড়া বেশিরভাগ মূলত তারেক রহমান সাহেব তাদেরকে পছন্দ করেছেন, মন্ত্রী বানিয়েছেন, এর বাইরে তাদের আসলে অন্য কোনো যোগ্যতা নেই। এবং এদের বাইরে, এই ঘটনার বাইরে, মানে মন্ত্রী হয় এমপি হয়, এর বাইরে তাদের ব্যক্তিগত জীবনের যে সফলতা, পরিবার, স্বাস্থ্য এবং ব্যবসা বাণিজ্য, রিজিক যেটাতে আছে, এখানে তাদের সফলতা উল্লেখ করার মতো নয়। বরং এদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, অনেকের বিরুদ্ধে অনিয়ম, অনেকের বিরুদ্ধে অনেকের সংসার নষ্ট করা, অনেকের ঘর নষ্ট করা, অনেকের ব্যবসা নষ্ট করা, অনেকের রিজিক নষ্ট করা, হক নষ্ট করা, এই জিনিসগুলো অহরহ রয়েছে। তো এরকম একটা সমন্বয়ের মানুষদেরকে নিয়ে তিনি যে একটা ব্যতিক্রম ধর্মী কিছু করবেন, এটা এতটা অসম্ভব যে একটা শুয়ের পিছন দিয়ে উট ঢোকার মতো। কারণ হলো প্রশান্ত আত্মা, প্রশান্ত মন, ভালো চরিত্র ছাড়া কখনো মস্তিষ্ক থেকে ভালো জিনিস বের হয় না। যাদের মস্তিষ্ক থেকে উত্তম জিনিস বের হয় তারা সবাই মুতমাইন না, তাদের একটা প্রশান্ত আত্মা থাকে। কিন্তু এই মন্ত্রী পরিষদে আপনি কাকে কাকে বলেন তো প্রশান্ত আত্মা রয়েছে, এ স্যাটিসফাইড মাইন্ড, কোনো অভিযোগ নাই জীবনের, যেখানে গিয়েছেন শুধু সফল হয়েছেন, এবং তাদেরকে দেখলে আপনার মায়া হবে, মনে হবে এটা একটা ভদ্রলোক, ভালো ফ্যামিলি থেকে এসছে। কয়জনকে দেখলে মনে হয়, আর কয়জনকে দেখলে মনে হয় খুব রাগ হয়, মেজাজ গরম হয়, মনে হয় একটু স্পর্শ করে দিই, আলতো করে একটু স্পর্শ করে দিই, একটু সুড়সুড়ি দিয়ে দিই, বা যাদের রাগ হয় তাদের মনে হয় একটা চড় মেরে দেই। এরকম আপনার মনে হয় কাকে কাকে দেখলে, তাইলে আপনি বুঝতে পারবেন। তো এই যে সামগ্রিক অর্থে যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে তাদের একমাত্র এবং প্রধান জিনিস হলো তারা সবাই জনাব তারেক রহমান সাহেবের পছন্দের, ভালোবাসার মানুষ। কাজেই এই মন্ত্রী পরিষদের সকল দায় দায়িত্ব তাকেই নিতে হবে। সেই অর্থে ওনার উচিত এই মুহূর্তে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে রাতারাতি তাদেরকে পরিবর্তন করে ফেলা। জাস্ট লাইক, মানে কি বলবো, অন্তর্বাসের মতো। আপনি একটা প্যান্ট 2-3 বার পরেন, কিন্তু জাঙ্গা, ব্রা, গেঞ্জি এই জিনিসগুলো কিন্তু একবার যদি আপনি ব্যবহার করেন দ্বিতীয়বার এগুলোকে ব্যবহার করা যায় না। টয়লেট টিস্যু, টয়লেট পেপার দিয়ে ব্যবহার করা যায় না। তো এরকমভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আদারওয়াইজ এখান থেকে নিয়ে যদি অন্য জায়গায় রাখা হয়, ওএসডি করে রাখা হয়, এবং এই মানে ব্যর্থ মন্ত্রীরা যদি থাকেন, ক্যাবিনেটে থাকেন, তাহলে এরা ভাইরাস ছড়াতে থাকবে। এই গেল একটা। 2 নম্বর হলো যে উনি কতগুলো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। এদের কাউকে তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন, কাউকে হয়তো লোকাল মার্কেট থেকে নিয়েছেন, ফরেন ইম্পোর্টেড আইটেমস এবং লোকালি প্রডিউসড। এই গত 4 মাসে তাদের একটা সিঙ্গেল কথা, একটি আচরণ, একটি কর্ম জাতির দৃষ্টি আকর্ষণ করেনি। বরং তাদেরকে দেখলেই মানুষের মনে হয় যে কেন এবং কি কারণে প্রধানমন্ত্রী এদেরকে উপদেষ্টা বানালেন, কেন তাদেরকে নিয়োগ দিলেন। এই বারবার শুধু প্রশ্ন আসছে, হোয়াই হোয়াই হোয়াই, কেন এই প্রশ্নগুলো আসছে। কাজে এই উপদেষ্টা মণ্ডলী তাকে কোনো ভালো উপদেশ দেবেন আগামীতে, কোনো একটা মন্ত্রণালয় চালাবেন বা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারেন, এটা প্রধানমন্ত্রীর একান্ত বিশ্বাস বা একান্ত ভালোবাসা, একান্ত ব্যক্তিগতভাবে যেভাবে তিনি তার খুব কাছের প্রাণী এবং কাছের বন্ধু, কাছের আত্মীয় শুভানুধ্যায়ীদেরকে যেভাবে ভালোবাসেন, ওইরকম একান্ত ব্যক্তিগত। কিন্তু রাষ্ট্রের যারা লোকজন, সাধারণ জনগণ, তারা কেউ তার সিঙ্গেল উপদেষ্টা সম্পর্কে ভালো ধারণা, ইতিবাচক ধারণা, সুদূর প্রসারী ধারণা পোষণ করে না এবং করার কোনো কারণ নেই। তো কাজেই তাকে রেশা ফেলে যেতে হবে।
তাকে রিশাফেলে যেতে হবে, যে ভুল শেখ হাসিনা করেছেন, জিদ করেছেন। মানে তিনি ধরুন সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের বিষয় যখন এলো, তিনি আবুল হোসেনকে অ্যাভেল করলেন না শেষ পর্যন্ত, কিন্তু যখন তাকে বাদ দেওয়া হলো তখন তার সর্বনাশ হয়ে গেছে। কিন্তু যখন বলা হয়েছিল যে আবুল হোসেনকে বাদ দেন, রাতারাতি তাকে বাদ দিয়ে দিলে এই ঘটনা ঘটতো না। বা ওবায়দুল কাদেরকে যখন জেনারেল সেক্রেটারি করা হলো সৈয়দ আশরাফকে বাদ দিয়ে, কেউ কিন্তু মেনে নেয়নি, কিন্তু ভয়ে কথা বলেনি। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যখন বিভিন্ন মানুষকে অপমান করা শুরু করলেন, এমনকি একজন সংসদ সদস্যকে চল দিয়ে বসলেন, এই বিষয়টির সঙ্গে সঙ্গে শেখ হাসিনার উচিত ছিল সঙ্গে সঙ্গে তাকে বাদ দেওয়া। যে একজন মাননীয় সংসদ সদস্য, হোয়াট এভার মেবি, যত বড় ছোট কর্মী হন না কেন, তাকে প্রকাশ্যে চড় মারাটা কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই মন্ত্রী পরিষদের মধ্যে, এই উপদেষ্টাদের মধ্যে, কিংবা প্রধানমন্ত্রীর পার্সোনাল স্টাফদের মধ্যে যেটিকে বলা হয় সুপারস্টার বা মেগাস্টার রূপে কয়েকজন লোক খুব বাহাদুরি করছেন। কেউ সর্ববিদ্যা বিশারদ, কেউ সর্বরোগের কবিরাজ, কেউ হয়তোবা সর্বক্ষমতার অধিকারী 10 ভুজা দুর্গা দেবী। অনেক ক্ষমতা, অনেক জ্ঞান, অনেক প্রভাব, ইত্যাদি ইত্যাদি। এরকম যারা সুপারস্টার হয়ে গেছেন, এবং দে সিমস, তাদেরকে দেখলে মনে হয়, বা দে সিমড, তারা নিজেদেরকে প্রমাণ করতে চান যে দে আর মাস বেটার দেন আ প্রাইম মিনিস্টার ইন টার্মস অফ এডুকেশন, in terms of quality, in terms of approaching and everything. তারা যত বেশি আনুগত্য দেখাচ্ছে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে, পেছনে এসে তারা মনে করছে যে আমরা না থাকলে এই সরকার 1 মিনিট টিকবে না, থাকবে না, সরকারকে আমরা টিকিয়ে রেখেছি। প্রধানমন্ত্রী প্রথমেই বুঝতে হবে যে এই ধরনের মানুষ যারা সামনে এসে এক কথা বলে, পিছনে অন্য কথা বলে, আর জনগণ যাদের সম্পর্কে মনে করে যে এরা সরকারের রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড থেকে শুরু করে সব কিছু তারা, এদেরকে আসলে বাদ দিতে হবে। কোনো ছাটকাট নেই, কোনো কিছু নেই। যখনই কেউ খুব বেশি শক্তিশালী হয়ে পড়ে তখন সেটা বাদ দিতে হয়। এবং একই কাজ মানে অসাধারণভাবে ইতিহাসে 2 জন বিখ্যাত ব্যক্তি, 3 জন বিখ্যাত ব্যক্তি করেছিলেন। আমাদের এই পাক ভারত উপমহাদেশে একজন সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশ তার দরবারে তুর্কি এবং আফগানদের প্রাধান্য কমানোর জন্য তিনি 40 জন দাস, দ্য স্লেভ, দ্য গ্রেট 40 স্লেভস, এরকম একটা বাহিনী গঠন করেছিলেন এবং তাদের হাতে সব দায়িত্ব দিয়েছিলেন। তিনি তার জীবদ্দশায় এই 40 জন কৃতদাস, তাদের বেস্ট সার্ভিস তিনি পেয়েছিলেন এবং রাষ্ট্রকে অসাধারণ একটা সেবা দিয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর পরে একেবারে গিয়াসউদ্দিন বলবনের জমানা পর্যন্ত প্রথম দিকে এই 40 জন কৃতদাসের যে যন্ত্রণা, পুরো ভারতবর্ষ অস্থির হয়ে গেল। একের পর এক যুদ্ধ, একের পর এক ক্ষমতা, প্রাসাদ ষড়যন্ত্র, হত্যাকাণ্ড, সব মিলিয়ে তছনছ। যখন নাসিরুদ্দিন সাহেব ক্ষমতায় আসলেন, দিল্লির বাদশা, ওই যে নাসিরুদ্দিন, তার প্রধানমন্ত্রী হলেন তারই শ্বশুর গিয়াসউদ্দিন বলবন। তখন 50% তিনি এদেরকে কমাতে পারলেন এবং নিজে ক্ষমতায় এসে জাস্ট গ্যাচাং গ্যাচাং সবগুলোর শিরচ্ছেদ করে দিলেন। ফলে তিনি 20টি বছর, 40 বছর তিনি শাসন ক্ষমতায় ছিলেন, 20 বছর প্রধানমন্ত্রী রূপে আর 20 বছর সুলতান রূপে। এই 40 জনকে তিনি শেষ করে দিয়েছিলেন। ঠিক সেম কাজ করেছিলেন আলাউদ্দিন খিলজি, একই অবস্থায় তিনি পড়েছিলেন। তো আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন এবং সুলতান ইলতুৎমিশ, এদের জীবন যদি এবং সফলতা যদি প্রধানমন্ত্রী অনুসরণ করেন, হি হ্যাজ নো ওয়ে বাট টু রিফর্ম। এবং এটা করতে তাকে দেরি করা যাবে না। তাকে এই ক্ষেত্রে এতটা নির্মম এবং নিষ্ঠুর হতে হবে যে কোনো অবস্থাতেই যেন তার প্রতিপক্ষ একটা করার সুযোগ না পায়, আর তাকে ব্যবহার করে কোনো একটা মাসিও যেন ভো করার সুযোগ না পায়। নো ভো নো ভা, তাহলে তিনি টিকতে পারবেন, যেতে পারবেন, আদারওয়াইজ হবে না। সোজা বাংলা কথা। দ্বিতীয় যে বিষয়টি হলো তার ব্যক্তিগত জীবন। তার স্ত্রীকে তিনি কতটা ভালোবাসেন, তারপরে কিভাবে ছাতি ধরেন,
তার স্ত্রীকে খুশি করার জন্য তিনি যে সকল প্ল্যান করেন, পরিকল্পনাগুলো করেন, এই জিনিসগুলো নিয়ে বিরোধী দলের যারা লোকজন, তরুণ যারা আছেন, তারা ট্রল করছেন। কেউ তাকে প্রেমের দেবতা, কেউ তাকে তাজমহল নির্মাণ করার দ্বিতীয় কারিগর, এই কথাগুলো বলছে। কেউ তাকে বলছে যে আপনি বাসে করে যে দেশে যাচ্ছেন মূলত প্রেম করার জন্য। বাংলাদেশের এত উঁচু পর্যায়ের প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে এই ধরনের ট্রল ইতিপূর্বে কখনো হয়নি। কাজে ওয়েস্টার্ন সোসাইটিতে টনি ব্লেয়ার এবং শেরি ব্লেয়ার তারা প্রকাশ্যে হাত ধরে হাসছে কিংবা চুম্বন করছেন। কিংবা ধরুন ফ্রান্সে তার চেয়ে 15-20 বছরের বড় তার শিক্ষক ইমানুয়েল ম্যাক্রোর যে স্ত্রী, মূলত ইমানুয়েল ম্যাক্রোর শিক্ষক ছিলেন, টিচার ছিলেন। তো তাদের অসম প্রেম, এমনকি বউয়ের হাতে মার খাওয়া, ওটা ওই সমাজে কোনো প্রবলেম হয় না। ডোনাল্ড ট্রাম্পের চতুর্থ স্ত্রী মেলানিয়া ট্রাম্প, তার হাতে চড় খাচ্ছেন ট্রাম্প প্রকাশ্যে, এটা ওদেশে কোনো সমস্যা হয় না। একদিকে সেক্সুয়াল ওয়ার্কার বা পর্নো স্টার, তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সেক্সুয়াল রিলেশন, আবার অন্যদিকে প্রেমের অভিনয়, এটা আমেরিকান সমাজে সমস্যা হয় না। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে, এশিয়া সাবকন্টিনেন্টে এই ধরনের জিনিস একেবারে সহ্য করা যাবে না। কাজে এখানে ছেলে মেয়ে পরিবার, এটা একান্ত ব্যক্তিগত বিষয় থাকাটাই উত্তম। প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন, আপাত দৃষ্টিতে আমাদের কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু হয়তো তিনি এই কাজ করে মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, এবং সেই আনন্দকে তিনি রাষ্ট্রীয় কর্মে আরও উদ্দীপনারূপে ব্যবহার করতে পারবেন। কিন্তু তার বুঝতে হবে যে রাম কেন সীতাকে বনবাসে দিয়েছিলেন। আবার সীতা বনবাস থেকে ফিরে আসার পরে রাম তার সতীত্ব পরীক্ষা করার জন্য যখন রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে গেল রাবণ, তখন প্রশ্ন হলো সে তার সতীত্ব হারিয়ে ফেলেছে। তো সেই স্ত্রীকে তিনি যখন ঘরে তুলবেন, সমাজ বলল সে অসতী, তাকে সেই সৎ প্রমাণ করার জন্য, সতী প্রমাণ করার জন্য আগুনের উপর দিয়ে তাকে হেঁটে যেতে হলো। এগুলো নেহায়েত গল্প, কিন্তু এগুলো বোঝায় যে রাজাকে সবসময় জনগণের কথা ভাবতে হবে। পাবলিক সেন্টিমেন্ট, পাবলিকের যে অ্যাপ্রোচিং, আগে আমরা জানতাম আটকুরে রাজা, সে ঘর থেকে বের হতো না, তার ছেলে মেয়ে হতো না, এই কারণে যে জনগণ তাকে দেখলে বলতো যে হায় আল্লাহ, আজকে রাজাকে দেখলাম, আমাদের দিন ভালো যাবে না। এই গল্পের একটা মিনিং আছে। দেখুন যে সেই যুগে যখন রাজা একক কর্তৃত্ববাদী, তখনও তাকে এই পাবলিক সেন্টিমেন্ট স্মরণ করে তাকে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হতো। কাজে এখন প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে তার যারা সমালোচক যে কথাগুলো বলছে, তাকে অবশ্যই এগুলো কগনিজেন্সে নিতে হবে। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা চাই যে ধারাবাহিকতা থাকুক। একটা জুলাই বিপ্লব হয়েছে, কম বেশি আমরা সবাই সমর্থন জানিয়েছি, ফলে এটা ধারাবাহিকতা থাকলে আমাদেরই লাভ। কিন্তু এখানে যদি ধারাবাহিকতা নষ্ট হয়, তাহলে বিএনপি যত ক্ষতি হবে বা ইউনূস সাহেব যে যত ক্ষতি হয়েছে, তার চেয়ে জনগণ হিসেবে আমরা বেশি কম্বাইন্ডলি, কালেকটিভলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আশা রাখি প্রধানমন্ত্রী সুমতি ফিরে পাবেন এবং যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।